সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৪১-৪২। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সন্ধ্যা রাতের মিটিমিটি শুকতারা ঢাকা পড়েছে মেঘের আড়ালে। চাঁদেরও ওই একই অবস্থা। পেঁজা তুলার মতো নরম শুভ্র মেঘের আড়ালে বারবার লুকিয়ে পড়ছে সে। মেঘের এই লুকোচুরি খেলায় পুরো রাস্তা জুড়ে কোমল আলোর ছায়া বিরাজ করছে। এক নজরে দেখলে মনে হবে কেউ বিন্যস্ত হাতে শিউলি ফুল ছড়িয়ে রেখে গেছে পুরো রাস্তার আনাচে কানাচে। গলির মোড় থেকে সেই শিউলি ফুলের রাস্তা দ্রুত পায়ে মারিয়ে মাত্রই কৃতিকুঞ্জে প্রবেশ করলো নীলিমা। ওর পরনে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি। শাড়ি পরায় খুব একটা অভ্যেস নেই নীলিমার। ওই জন্য বারবার মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। একদিক থেকে চুল সামলাচ্ছে তো একদিক থেকে শাড়ি আলগোছে কুচি সামলাতে সামলাতে মহলে প্রবেশ করে নীলিমা। ঠিক সেই মুহূর্তে আচমকা ক্যামেরার ফ্ল্যাশে ঝিল ধরে উঠল ওর চোখ দুটো। হঠাৎ আলোক রশ্মির তীক্ষ্ণতা সামলাতে না পেরে নীলিমা চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। ওদিকে নীলিমা দাঁড়িয়ে পড়তে চোখের সামনে এসে কেউ একজন আফসোসের সুরে বলল, গেল গেল। রাগিনীর রাগে ক্যামেরাটা ঝলসে গেল। এতক্ষণে নীলিমা বেশ সামলেছে নিজেকে। সামলাতে গিয়ে সামনের ব্যক্তির কথা কর্ণকহরে পৌঁছাতেই তড়াক করে চোখ খুলে নিল ও। চোখ খোলা মাত্র সেই দিনে সে বাদরটাকে আবারও দেখতে পেয়ে দাঁত খিচিয়ে ও বলল, আজকেও আপনি? সত্যি করে বলুন তো, এ বাড়িতে ঘুরঘুর করেন কেন? ধান্দাটা কি? শায়র নীলিমার কথায় পাত্তা না দিয়ে বলল, এঙ্গেজমেন্ট খাওয়ার দাওয়াত সব শেষ। এখন কি সবার ফেলে রাখা ঝুটঝাঁটা খেতে এসেছেন নাকি? লোকটার কথায় মেজাজ চড়াও হয়ে গেল নীলিমার। ও কটমটিয়ে বলল, দরকার পড়লে তাই খাবো, তবুও আপনার মতো অমন চিকনালি হব না। ফটোগ্রাফারওয়ালার মতোই থাকুন। যান গিয়ে ওদিকে ডেকোরেশনের ছবি তুলুন। নীলিমার কথার পাশে সায়র ভাব নিয়ে নিজের ওপর থেকে নিচ অবধি আঙুল ইশারা করে গম্ভীর গলায় বলল, ইটস কল মডেলিং ফিগার। এটা মেইনটেইন করতে আমাকে কত ডায়েট করতে হয় তা তুমি জানো? নীলিমা মুখ ঝামটে দিয়ে সায়রকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, জানতেও চাইছি না, রাস্তা ছাড়ুন তো। শায়ের তৎক্ষণাৎ বাদ ছেদে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? সেটাও আপনাকে বলতে হবে? ওদিকে যেও না, অরু তার হাজবেন্ডের রাগ কমাচ্ছে, তুমি গেলে ডিস্টার্ব হবে। শায়রের কথায় সিঁড়ির মাঝে আটকে গেল নীলিমার পা দুটো। ও সেখান থেকে ঘাড় ঘুরিয়ে বিরক্তির নজরে শায়রের দিকে চেয়ে মনে মনে বলল, লোকটা শুধু বাদর নয়, পাগলও বটে। নইলে নিখিল ভাইয়ের শোকে যে ওর সেই কবে থেকে ডিপ্রেশনে ডুবে আছে, বলে কিনা সে নাকি স্বামীর রাগ ভাঙাচ্ছে। যেখানে নিখিল ভাইই নেই, সেখানে স্বামীটা আর আকাশ চিরে বের হবে নাকি? আশ্চর্য। নীলিমা সেই তখন থেকে একধ্যানে তাকিয়ে আছে। তার টের পেয়ে সায়র চিবুকে আঙুল বোলাতে বোলাতে মিটিমিটি হেসে বলে, ক্রাশ খেলে নাকি? তারপর নিজেকে বাহবা দেওয়ার মতো করে বলে, অবশ্য সবাই খায়, তুমি নতুন কিছু নও। যাও, তোমার ক্রাশ রিকোয়েস্ট করছে, অ্যাকসেপ্ট করো। নীলিমা ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। আবারও সিঁড়ি ভেঙে ওপরে যেতে পেছনে ঘুরে বলল, আপনি একটা পাগলু, সেই সাথে হাদারামও। সায়ের পেছন থেকে সামান্য মাথা চুলকে বিড়বিড়িয়ে বলল, নো ম্যাটার, সবাই বলে। দোতলায় গিয়ে করিডোরে দাঁড়িয়ে অরুর নাম ধরে ডাকতে শুরু করলো নীলিমা। অরু, এই অরু। নীলিমার আওয়াজ কানে পৌঁছাতে কৃতিককে জোর জবরদস্তি করে নিজের থেকে ছাড়িয়ে কোনো মতে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে তড়িঘড়ি পায়ে রুম থেকে বেরিয়ে এলো অরু। অরুকে দেখা মাত্রই ওর কাছে এগিয়ে এসে অবাক হয়ে শুধালো, এই, তোর ঘর না ওইটা? তাহলে এই ঘরে কি করিস? অরু শুষ্ক ঢোক গিলে নীলিমার দিকে চোরা চাহনি নিক্ষেপ করলো। খানিকটা ভেবে চিনতে দোনা মনা করে বলল, না মানে ধুলো ময়লা পড়ছিল তো, তাই আবার অতিথি এলো না, ওই জন্যই তো পরিষ্কার করতে এলাম মাত্র। তাই বল, আমি আরো ভাবলাম আজকের দিনেও রুম আটকে কেঁদে ভাসাচ্ছিস বুঝি। নীলিমার কথায় ওর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হাত কসলাতে কসলাতে কিছুটা মেকি হাসলো। ঠিক তখনই নীলিমা মুখ কালো করে পুনরায় বলল, আংটি বদল সকল রিচুয়াল শেষ হয়ে গেল, অথচ তোরা কেউ একটু আমার জন্য অপেক্ষা করলি না। আমি কি কেউ না? ওরও নিজেও এবার একটু লজ্জিত হলো। ওই বা কি করতো? কৃতিক আর মা দুজন মিলে ওকে নিয়ে যা শুরু করেছে, দুজনের চোখ রাঙানি খেতে খেতে জীবন অতিষ্ঠ অরুর। তবুও নীলিমাকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে অরু বলে,
আসলে প্রত্যয় ভাই আর কাজিন অমিত ভাই পা ভেঙে হসপিটালে ভর্তি। ওই জন্য প্রত্যয় ভাইয়ের বাবা অনুরোধ করেছেন সকল নিয়মকানুন যাতে তাড়াতাড়ি আর ঘরোয়া আয়োজনে শেষ হয়, যাতে তারা একবার হসপিটালে গিয়ে অমিত ভাইকেও দেখিয়ে যেতে পারেন। নীলিমা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কোন অমিত ভাই? তোদের বাংলা একাডেমির অমিত ভাই নয় তো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ উনি। অরুর কথায় আপনা আপনি হাত চলে গেল নীলিমার হতবাক মুখের ওপর। ও আড়ষ্ট গলায় বলল, হায় আল্লাহ, অমিত ভাইয়ের সাথে এটা হওয়ার ছিল। আজকে অমিত ভাইকে নিয়ে বাড়িতে ঝামেলা হয়েছে। কৃতিক হিংস্র হায়নার মতো ক্ষেপে উঠেছিল অরুর ওপর। সময় মতো আপোষে না এলে আজকে না জানি রেগে মেগে আরো কি কি করে ফেলতো এই উন্মাদ লোকটা। পুরো ব্যাপারটা আরো একবার স্মরণ করে একটা ভয়ার্থে ঢোক গিলে অমিতের টপিকটা তৎক্ষণাৎ পাল্টে ফেলল অরু। নীলিমার দিকে তাকিয়ে সহসা হেসে বলল, চল নিচে গিয়ে ডিনার করবি, আমিও খাইনি, একসাথে খাবো। নীলিমা অরুর কথায় গুরুতর নাকচ করে বলল, যাব না, নিচে একটা বাদর দাঁড়িয়ে আছে। অরু ভুরুকুসকে বলল, সারা ঘরে লাইট জ্বলছে, এর মাঝে বাদর কোথায় পেলি তুই? নীলিমা আঙুলের ইশারা করে ডিভানে বসে বসে রসগোল্লা চিবোতে থাকা সায়রকে দেখিয়ে বলল, ওই যে দেখ, বসে বসে রসগোল্লা খাচ্ছে, ওটাই তো বাদর। শুধু বাদর নয়, পাশাপাশি হনুমানও, দুই জাতির মিশ্রণ। নীলিমা সায়রের নাম মুখে নিতে না নিতেই সায়র রসগোল্লার সমেত অকস্মাৎ বিষম খেল। এলিসা ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ওর পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, একটু আস্তে খাবি তো। সায়র এক ঢোক পানি পান করে এলিসার দিকে ছলছলে নয়নে তাকিয়ে বলল, হঠাৎ করে কে এত মনে করছে আমায় বলতো? এলিসা স্ন্যাক্স চিবুতে চিবুতে ফোনের দিকে নজর দিয়ে রুষ্ট গলায় বলল, তোর ক্লায়েন্টরা ছাড়া আর কে? নীলিমার মুখ থেকে সায়রকে নিয়ে এইরূপ সম্বোধন শুনে তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটল ওরও। অতঃপর নীলিমাকে একটু সাইডে নিয়ে গিয়ে হিসিয়ে বলল, কাকে কি বলছিস ভাই? আমেরিকাতে উনি সেলিব্রিটি। ওনার বড় বড় ছবি পোস্টার পুরো শহরে বিলবোর্ড জুড়ে থাকে, তুই জানিস? নীলিমা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে অরুর কথায় পুরো দস্তর অনাগ্রহ প্রকাশ করে বলল, সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদল তোদের বাড়িতে কি করে? আরে উনি, ওনার না মানে কৃতিক ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। কৃতিক ভাইয়ের সাথে বাংলাদেশে বেড়াতে এসেছেন। উনি আসলে ইন্ডিয়ান। অরুর কথা শুনে নীলিমা চোখ মুখ কুঁচকে জোরালো কণ্ঠে বলল, কি? তোর সেই পাষাণ্ড ভাইটা দেশে আসছে? তুই ঠিকই বলেছিলি অরু, ওই শালা এক নম্বরের বজ্জাত। নয়তো তার বন্ধু এমন বাদরাম্য করে কেন? বিদেশে বসে এসব হনুমানদের সাথে মিশে মিশেই তো তোর ভাইটা গোল্লাই গিয়েছে। হুম। নীলিমায় ভাষণের মতো করে গলা উঁচিয়ে কৃতিকের ১৪ গোষ্ঠী উদ্ধার করার আগেই নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ চেপে ধরল ওরু। তারপর ওকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলল, নীলিমার বাচ্চা রে, থাম এবার। এমনিতে সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে গেছে, এখন আবার তুই তুফান বয়ে আনিস না। প্রত্যয় আর অনুর বিষয়টা পারিবারিকভাবে বেশ ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পরিবারের থেকেও এক ধাপ এগিয়ে কৃতিকের বন্ধু মহল। এই বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু অরু কৃতিকের বিয়েটা অনাকাঙ্ক্ষিত আর বিরলভাবে হয়েছে, সেহেতু অনু প্রত্যয়ের বিয়েতে প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে মেহেন্দি, রং খেলা সব রকমের আনুষ্ঠানিকতা করে তবেই বিয়ের স্বাদ পুরোপুরি আস্বাদন করবে ওরা। বিয়ের মাত্র এক সপ্তাহ বাকি, আর সামনে এত এত আয়োজন। সেই কথা মাথায় রেখে ওরা সকলে রেডি সেডি হয়ে বেরিয়েছে শপিং করার উদ্দেশ্যে। ওদের এক একজনের ভাবসাব দেখে মনে হচ্ছে পুরো শপিং মলটা আজ ওরা তুলে নিয়ে ফিরবে কৃতিক কুঞ্জে। পরন্ত বিকেলে রোদোত্তাপ কমে এসেছে কিছুটা। চারিদিকে নাতিশীতোষ গুমোট হাওয়া বইছে। এর মাঝে বাড়ির পুরাতন সদস্য ব্ল্যাক ক্যাডিলাকের সামনে হাজির হয়েছে এলিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন, অনু আর মকলেস চাচা। প্রত্যয় ওদের বাড়ি থেকে সরাসরি শপিং মলে আসবে। একটু পর অরুও হাজির হয় ওদের মাঝে। অরুকে গাড়ির নিকট এগিয়ে আসতে দেখে সায়র চোখ ছোট ছোট বানিয়ে ভুরু কুঞ্চিত করে বলল, আরে, হিটলারের বউ তুমি এখানে কেন? আমাদেরকে যাত্রা পথের মাঝ রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে তোমার? তুমি চাচ্ছ শপিং মলে না গিয়ে আমরা সরাসরি উপরে চলে যাই, তাই তো? সায়রের ধমক খেয়ে ঠোঁট উল্টে অনুর দিকে অসহায় দৃষ্টিপাত করে অরু বলে, আপা দেখ না। অনু উদ্বিগ্ন হয়ে শুধালো, হ্যাঁ রে অরু, কৃতিক ভাই কি যাবে না আমাদের সাথে? অরু বিরক্ত হয়ে রুষ্ট আওয়াজে বলল, আশ্চর্য, তোরা সবাই এমন ভাব করছিস যেন আমি স্বয়ং জায়ান কৃতিক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো?
তাছাড়া উনি কি আমার সাথে সব কথা শেয়ার করে? তোদের কি মনে হয়? অনু বলতে চাইল, তাহলে জায়ান্ট কৃতিকের মতো এমন অসাধু পুরুষের জন্য এত পাগল হওয়ারই বা কি ছিল? কিন্তু ও সেই সব বলল না, বরং অরুর কথায় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে এলিসা সকলকে ডেকে বলল, হয়েছে, আর গবেষণা করতে হবে না, ওই যে জেকে আসছে। এলিসার কথা শুনে ঘুরে গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সকলে। দেখল আঙুলের ডগায় বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে এই দিকে এগিয়ে আসছে কৃতিক। পরনে অফ হোয়াইট ফুল স্লিভ টি শার্ট আর সাথে ম্যাচিং ওভারসাইজ অফ হোয়াইট প্যান্টে তাকে আজ আদৌতে কাল্পনিক গ্রিক গডের মতোই সুদর্শন লাগছে। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলোকে সেট করার জন্য মাথায় লাগিয়ে রেখেছে বাকেট হ্যাট। পরনের সবকিছু ধবধবে সাদা হলেও মুখটা কালো আর গম্ভীর হয়ে আছে কৃতিকের। গভর্নিং বডির সদস্য হিসেবে জেকে গ্রুপে জয়েন করার ইচ্ছে ছিল আজকেই। সেই হিসেবে গভর্নিং বডির অন্যান্য সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের নতুন বসের জয়েনিং মিটিংয়ে। কত কত ইম্পর্টেন্স ক্লায়েন্টদের ইনভাইট করা হয়েছিল, অথচ এই বদের হাড্ডি বন্ধুগুলোর জন্য অফিসিয়াল সব প্ল্যান ক্যান্সেল। কাজকর্ম ঠিকই তুলে এখন ওদের সাথে না চাইতেও শপিংয়ে বেরোতে হচ্ছে কৃতিককে। কৃতিক যতক্ষণ গাড়ির কাছে এসেছে ততক্ষণে সিট ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে ওরা। অরু আর অনু দু বোন শুকনো মুখে দাঁড়িয়ে বড়দের ঝগড়া দেখছে। এলিসা অর্ণব পুরো দস্তর যুদ্ধ লাগিয়েছে সিট নিয়ে। দেখলে কি হবে, এরা কাপল। একজন যে আরেকজনের প্রাণভোমরা, ওদের ঝগড়াঝাটির মাঝখানে সায়ের একটুখানি মাথা চুলকে বলল, মোকলেস চাচাকে না নিলেই তো হয়। এলিসা তৎক্ষণাৎ খ্যাপাটে কণ্ঠে বলল, খবরদার, মোকলেস চাচাকে আমার ভালো লেগেছে, উনাকে আমি শপিং করিয়ে দেব। অর্ণব দাঁত খিচে বলল, এতই যদি চাচাকে ভালো লাগে তাহলে আমি কে, হ্যাঁ? অতঃপর মোকলেস চাচার দিকে তাকিয়ে অর্ণব কটমটিয়ে বলে, এই চাচা, আপনি যান তো, আপনাকে নেওয়া হবে না, ভাগুন। মোখলেস চাচা অপ্রস্তুত হেসে বলল, ইয়ে মানে, আমাকে ডিকিতে তুলে দিলেও হবে, কোনো সমস্যা নেই বাবা। তবুও আপনার শপিংয়ে যেতে হবে, তাই তো? শায়রের কথার পাশে কৃতিক এগিয়ে এসে রাশভারী আওয়াজে শুধালো, কি হয়েছে? শায়র পেছনে ঘুরে কৃতিককে দেখতে পেয়ে বিরক্ত হয়ে বলল, জায়গা সংকট, তোর বউকে নিতে পারছি না, সরি। শায়রের কথায় কৃতিক আর চোখে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে ভীত হরিণীর মতো ডাগর চোখে কৃতিকের দিকে তাকিয়ে ক্রমাগত আঙুলে ওড়না পেঁচাচ্ছে। কাল অমন কাছাকাছি আসা, আবেশিত আলিঙ্গনের মাঝেও দুজনার একবারও কথা হয়ে ওঠেনি। তখন আবার নীলিমার ডাকে কৃতিককে ধাক্কা মেরে চলে গিয়েছিল অরু। সেই মুহূর্ত থেকে কৃতিক দ্বিগুণ ক্ষেপে আছে অরুর ওপর। রিজেকশন ওর একদম পছন্দ নয়। খুনাক্ষরেও এই মেয়েকে একা পেলে যে কি করবে সেটাও নিজেও জানে না। কৃতিক যে সেই তখন থেকে খ্যাপাটে বাঘের মতো দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে, বিষয়টা নজরে আসতে আড়ালে শুষ্ক ঢোক গিলল ওরও। স্যার কৃতিকের সামনে হাত নাড়িয়ে বলল, এক্সকিউজ মি। কথা এদিকে হচ্ছে ওদিকে না। কৃতিক গম গমে আওয়াজে বলল, অনুকে রেখে তোরা চলে যা, আর অনু একটু পরে আসুক, আমি প্রত্যয়কে বলে দিচ্ছি, ও অনুকে পিক করে নেবে। কৃতিকের কথায় ওরু আচমকা চেঁচিয়ে উঠল। কয়েক কদম পিছিয়ে গিয়ে ভয়ার্ত গলায় বলল, না আপা, আমি ওনার সাথে যাব না, আমার ভয় করছে। শায়র ক্যাথরিনের দিকে তাকিয়ে বলল, ক্যাথ, তাহলে তুমি যাও জেকের সাথে। শায়রের কথা শুনে তৎক্ষণাৎ এলিসার পেছনে লুকিয়ে পড়ল ক্যাথলিন। সেবার চুল কাটার ঘটনার পর থেকেই কৃতিককে ভূতের মতো ভয় পায় ক্যাথলিন। সে ভয়ঙ্কর রূপ দেখার পর কৃতিকের সাথে কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে পর্যন্ত চোখ তুলে তাকানোর সাহস পায়নি মেয়েটা। আর ওকে কিনা বলা হচ্ছে সেই যমরাজের সাথে বাইকে বসতে, অসম্ভব। কৃতিকের চেঁচামেচি অতিরিক্ত কথা মোটেই পছন্দ নয়। এখন এই মুহূর্তে ওদের বাগবিতণ্ডায় মেজাজ চড়ে উঠল ওর। নিজের বিগ্রানো মেজাজটাকে সংবরণ করতে না পেরে সহসায় ধমকে উঠল কৃতিক, কি বলছি কানে যায়নি? ওর বাইকে বস, রাইট নাও। এবার আর ওরা অপেক্ষা করে না, বরং কৃতিকের কথা মতো অরু আর অনুকে রেখে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় কৃতিককুঞ্জের গেট দিয়ে। অনুও প্রত্যয়ের জন্য অপেক্ষা করবে বলে অরুকে রেখে বাড়ির ভেতরে চলে গেল। পাশে শুধু অসহায়ের মতো পড়ে রইল একলা অরু। ওর ভীত সন্ত্রস্ত চাহনি দেখে মনে হচ্ছে কেউ বাঘের খাঁচায় হরিণ শাবক আমানত রেখে গিয়েছে, আর সেই জীব পণ অসহায় হরিণী শাবকখানা ও নিজেই। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? কৃতিকের ভরাট আওয়াজে কম্পিত হয়ে ওঠে অরুর এইটুকুনি তনু শরীর। ও মাথা উঁচিয়ে মিনমিনিয়ে বলে, আপনাকে ভয় করছে।
আমি কি বাঘ নাকি ভাল্লুক? নাকি কাছে এলে তোকে খেয়ে ফেলবো কোনটা? কৃতিকের কথায় ওরও নিশ্চুপ, নির্বিকার ওর ভঙ্গিমা। ওর এহেন নীরবতা দেখে কৃতিক শান্ত স্বরে বলল, আমি কিছু বলেছি অরু? তুই আসবি নাকি আমি আসবো? কোনটা? ওর তৎক্ষণাৎ বাদ ছেড়ে দ্রুত পায়ে কৃতিকের নিকট এগিয়ে যেতে যেতে বলল, না থাক। ওরও কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে মোলায়েম হাতটা খপ করে নিজের শক্ত হাতে চেপে ধরল কৃতিক। ওর হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করে উঠল ওরও। আহ, লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ে না, উল্টে অরুকে বাইকের সাথে চেপে ধরে নিজের মুখটা অরুর দিকে বাড়িয়ে দাঁত দিয়ে দাঁত পিষে কৃতিক বলে, হাউ ফাকিং ডিয়ার ইউ ওরু! কাল আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলি তুই? কতবার বলেছি তোকে, আমার রিজেকশন একদম পছন্দ নয়। আদর করতে চাইলে চুপচাপ সেটা করতে দিবি, চুমু খেতে চাইলে চুপচাপ সেটা খেতে দিবি, তখন আমাকে ডিস্টার্ব করার দুঃসাহস দেখাবি না। প্রথমবার গাড়িতে বসে যা যা শিখিয়েছিলাম এর মধ্যে ভুলে গেছিস? ওরু অশ্রুসিক্ত চোখের পাতায় পালক ফেলে দুফোঁটা নোনা জল ছেড়ে দিয়ে আড়ষ্ট গলায় বলল, ছাড়ুন না, ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে তো আমার। অরুর ভেজা চোখ আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তে স্বাভাবিক হয়ে উঠল কৃতিকের শক্ত চোয়াল। দু চোখের অগ্নি স্ফুলিঙ্গ দপ করে নিভে গিয়ে ঘনীভূত হলো তীব্র কামনা। অরুর কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁটজোড়া চৌম্বকীয় আকর্ষণে টানছে ওকে। এই ভীত সন্ত্রস্ত ডাগর চোখ, এই কম্পিত ঠোঁট, এই অভিমানী পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই লতানো ছোট্ট শরীর, এসবের মাঝেই বারবার আটকে যায় কৃতিক। ক্রোধিত মস্তিষ্কটা শান্ত নীর হয়ে যায় মুহূর্তেই। তীব্র মাদকতা মিশিয়ে হৃদয়ে ঢেউ তোলে কামনার প্লাবন। মাঝে মাঝে কৃতিকের মনে হয় এ কোনো সাধারণ অষ্টাদশী নয়, বরং এ মেয়ে মায়াবিনী, জাদুকরিণী, হৃদয় হরিণী, যার ছোঁয়া তো দূরে থাক, উষ্ণ চাহনিতেও জলোচ্ছ্বাসের সূত্রপাত হয় 20-30 ম্যাচুরিটি খ্যাত হৃদগহীনে। কৃতিক সেই তখন থেকে একইভাবে দাঁড়িয়ে আছে নিষ্প্রভ ওর চাহনি। একবার পলকও ফেলছে না। সামান্য চোখের চাহনি দিয়ে যেন ওরও সুপ্ত নারীসত্তাকে ক্রমশই জাগ্রত করছে নির্লজ্জ লোকটা। ওর কামুক চোখের চাহনিতে বারে বারে আড়ষ্ট হয়ে যাচ্ছে ওরও। ব্যাপারটা লজ্জাজনক। ওরও লজ্জা পেল ভীষণ। সহসা অন্যদিকে চোখ ঘুরিয়ে জড়তা মিশ্রিত কণ্ঠে বলল, চলুন যাওয়া যাক। ওরুর কথায় ভ্রম কেটে গেল কৃতিকের। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ওরা এখনো এখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিরচারিত ফর্মে ফিরে আসে। নিজের হ্যাট, মোবাইল, সিগারেট, ওয়ালেট সবকিছু ওরুকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরে বাইকে বসে পড়ল কৃতিক। ওরও নিঃসংকোচে কৃতিকের কাঁধে হাত রেখে বসে পড়ল বাইকে। ওরু বসার সঙ্গে সঙ্গে কৃতিক বলে ওঠে, ধরে বস। কৃতিকের কথায় ওরু এবার নিজের হাতের বাঁধন আরো শক্ত করলো কিছুটা। পর মুহূর্তে সাঁই সাঁই আওয়াজ তুলে কৃতিককুঞ্জের বিশাল গেট ছাড়িয়ে বেরিয়ে পড়ল ইয়ামাহা খচিত ব্র্যান্ডেড বাইকটা। এই পুরো কাহিনী দোতলার বারান্দা থেকে সূক্ষ্ম নজরে পরখ করলো অরুর মামাতো ভাই রেজা। পরক্ষণে ব্যতিগ্রস্ত হাতে আঙুল চাপলো মোবাইলে। কাউকে মেসেজ করলো বোধহয়। সন্ধ্যা 7:30। সোডিয়াম আর জ্বলন্ত গাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত ঢাকা শহর। শপিং কমপ্লেক্সের 3 তলা জুড়ে বিশাল ক্যাফেটেরিয়া। তার একপাশে ঠায় লাগানো বিস্তার দেওয়াল। সেখান থেকে সামান্য উঁকি দিলে পাখির চোখে পুরো শহরটাকে দেখা যায়। রাতের শহরে লাল নীল সোনালি চকচকে আলো বাদ দিলে ঢাকা শহরে সবচেয়ে বেশি যা দেখা যায় তা হলো ট্রাফিক জ্যাম। সেই তখন থেকে পুরো রাস্তাটা জ্যামে আটকে আছে। এক নাগাড়ে হর্ন বাজিয়ে যাচ্ছে শয়ে শয়ে গাড়ির বহর। হর্নের আওয়াজে কান ঝালাপালা হওয়ার উপক্রম। কি বিদঘুটে অনুভূতি! যদিও বা এত দূর থেকে সে আওয়াজ কানে ভেসে আসছে না, তবুও কোল্ড কফির স্ট্রটাকে আঙুলের সাহায্যে ঘুরাতে ঘুরাতে দুর্বিষহ জ্যামের দিকে একধানে তাকিয়ে আছে নীলিমা। নিজের মাঝে অনুভব করতে চাইছে রাস্তার মানুষগুলোর বিষদময় তিক্ত অনুভূতিকে। সেই তখন থেকে একইভাবে বাইরে তাকিয়ে আছে দেখে তিথি এবার ডেকে উঠল ওকে, এই নীলিমা, তখন থেকে বাইরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? তিথির ডাকে চোখ ঘোরালো নীলিমা। পুনরায় কোল্ড কফিতে শিপ নিয়ে বলল, কেমন আছিস বল, তোর তো খবরই নেই, বিয়ে শাদী করে ফেললি নাকি? নীলিমার কথায় তিথি মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়লে নীলিমা আবার শুধাই, তা জিজু কোথায়? এবার তিথি আঙুলের ইশারায় কাউকে দেখাবে, তার আগে নীলিমার চোখ গেল তিথির পেছনে এক আগন্তুকের দিকে, যে এই মুহূর্তে চিকেন ফ্রাই আর কোকের ট্রে নিয়ে এদিকে ওদিকে তাকিয়ে ফাঁকা সিট খোঁজায় ভীষণ ব্যস্ত। এখানেও পাগলু?
বিড়বিড়িয়ে কথাটা বলে মেনু কার্ডের আড়ালে তাড়াহুড়ো করে মুখ লুকালো নীলিমা। যা দেখে তিথি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হুট করে এমন চোরের মতো বিহেভ করছিস কেন? নীলিমা হিসিয়ে বলে, চুপ কর, বিদেশি বাদরটা এদিকেই আসছে, একবার দেখে ফেললে বকবক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালী রাশভারী আওয়াজে লাফিয়ে উঠল নীলিমা। থতমত খেয়ে মুখের সামনে মেনু কার্ডটা সরাতেই দৃষ্টি স্থাপন হলো শায়রের কুচকানো ভুরু ভাজে। শায়র নীলিমার পাশে বসেছে, যার দরুন মেনু কার্ডটা সরাতেই চকিতে পেছনে সরে গেল নীলিমা। কোনো মতে নিজের ভয়টাকে আড়াল করে চোখে মুখে মিথ্যে আত্মবিশ্বাস ধরে রেখে তেতো গলায় নীলিমা বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার সিট, চোখে দেখতে পাচ্ছেন না? শায়র এগিয়ে গিয়ে নীলিমার কফিতে একটা সিপ দিয়ে বলল, দেখাও দেখি কোথায় লেখা আছে এটা তোমার সিট। আমি যতদূর জানি সিটটা ক্যাফে কর্তৃপক্ষের, এবং এটা সকল কাস্টমারের জন্য বরাদ্দ। মানুষের জিনিসকে নিজের বলা বন্ধ করো লোভী মেয়ে। কোন দিন না অন্যের জামাইকে দেখিয়ে বলো এই জামাই আমার। তিল থেকে তাল আর কে কলিকাতা বানিয়ে ফেলবার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে শায়রের মাঝে। সেটা বেশ ভালো মতোই টের পেল নীলিমা। তাই আপাতত কিছু না বলে অগত্যায় চুমুক দিল কফিতে। শায়র কিঞ্চিত বাঁকা হেসে বলল, হাউ ইজ ইট? মানে? স্যার কফি ট্রেটাকে ইশারা করে বলল, আমার লিপস চেস্ট। নীলিমার এতক্ষণে মাথায় ঘুরল, একটু আগে এই একই স্ট্র দিয়ে শায়র ওর কফিটা পান করেছে, আর এখন ও নিজেও খেলো। ব্যাপারটা বোধগম্য হতেই টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে নীলিমার নাক মুখ কুঁচকে বলল, অসভ্য লোক, কি চান আপনি? আপাতত এক চুমুক কফি নিয়ে সেটাকে কুলকুচি করে সরাসরি তোমার মুখে পুরে দিতে চাই। শায়রের এমন বিদঘুটে কথায় গা গুলিয়ে এলো নীলিমার। ও অনেকটা বিরক্ত হয়ে বলল, আপনি আসলে একটা পাগলু, পচাবাসি নষ্ট উৎকৃষ্ট সব আপনি। প্রতি উত্তরে শায়র আরো গা গুলানো কিছু কথা ছুড়বে, তার আগে নীলিমার নাম ধরে ডেকে ওঠে অরু। নীলিমা পেছনে চেয়ে অরুকে দেখে আশ্চর্য কণ্ঠে বলে, অরু তুই? অরু এগিয়ে এসে সহসা হেসে বলে, আপাদের বিয়ে শপিংয়ে এসেছি, তুই কি? বাকি কথা বাড়ানোর আগে ওর সাথে চোখাচোখি হলো তিথির। তিথি অরুকে দেখে সংকোচে কিংবা অপরাধ বোধ করা তো দূরে থাক, উল্টো একটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, তাহলে শেষমেশ ফিরে এলি আমেরিকা থেকে? তোকে আগেই বলেছিলাম নিখির ভাইয়ের পেছনে পড়ে থাকা বন্ধ কর। তোকে দু পয়সারও পাত্তা দেবে না নিখির ভাইয়ের মতো মানুষ। শুধু শুধু এতগুলো দিন ওর মিথ্যে আশা নিয়ে বেঁচে আসিস। হাউ শেম। নীলিমা তৎক্ষণাৎ তিথিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামবি তুই তিথি, ওর মনটা এমনিতেই ভালো যাচ্ছে না। ওরও এবার মুখ খুলল, তিথির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তোকে কে বলেছে আমি মিথ্যে আশায় বেঁচে আছি? আমাকে দেখে কোন দিক দিয়ে তোর অসুখী মনে হচ্ছে? তিথি তাচ্ছিল্য করে হেসে বলল, দেখতেই তো পাচ্ছি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? ওদের তর্কের ফাঁকে বাম হাত ঢুকিয়ে ওর দিকে ঘুরে আশ্চর্য হয়ে শায়র শুধালো, জেকের মতো আস্ত একটা প্যারা জীবনে উপস্থিত থাকতে তুমি আবার কার জন্য শুকিয়ে গেলে এলোকেশি? সবার উদ্ভট কথা শুনে আহাম্মকের মতো ফ্যালফেলিয়ে তাকিয়ে আছে ওরু। প্রস্তুতি নিচ্ছে নতুন উদ্যমে তিথিকে কিছু বলার। ঠিক সেই সময় সবার আকর্ষণ কেড়ে নিয়ে বয়োজ্যেষ্ঠ একজন ওদের মাঝে চলে এসে তিথির কাঁধে নিঃসংকোচে হাত রেখে বলল, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? লোকটা স্মার্ট, বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে বেশ ধর্নাট্যশালী ব্যক্তি হবে হয়তো। তবে বয়সে ওদের চেয়ে চোখ বুজে কয়েক গুণ বড় তো হবেই। শায়র লোকটাকে দেখে জোরপূর্বক হেসে বলল, কে আপনি দাদু? তিথি তৎক্ষণাৎ লোকটার বেড়ে ওঠা ভুঁড়িতে আবেশিত হাত ছুঁয়ে একগাল হেসে বলল, মিট মাই বিলাভড হাজব্যান্ড, খন্দকার মোশতাক আহমেদ। তিথির কথায় ওরা সবাই মুখ টিপে হাসি সংবরণ করল। শায়র তো কুলিয়ে উঠতে না পেরে মিনমিনিয়ে বলেই ফেলল, এই দাদু আবার হাজবেন্ড হয় কিভাবে? দেখে তো মনে হচ্ছে সারাদিন হাঁচি কাশিতে দিন শেষ হয়ে যায় ওনার। তাহলে বউ সামলায় কখন? শায়র নীলিমার পাশে বসা ছিল বিধায় নীলিমা ওর উড়ুতে চিমটি কেটে সহসা থামিয়ে দিয়ে বলল, চুপ করুন, ওনার অনুভূতিকে সম্মান করতে শিখুন। নীলিমার শেষ কথাটা শায়রের হৃদয়ে গিয়ে লাগলো। আসলে মেয়েটাকে যতটা রাগী আর বেয়ারা মনে হয় ততটাও নয়, মন ভালো আছে। অরু এখনো তিথি আর তার দাদু ওরফে হাজবেন্ডের গদগদ প্রেম দেখে সার্কাস দেখার মতো হা করে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, ইস, এই দাদুটাও কি রোমান্টিক। অথচ আমার বরকে দেখো, সারাদিন মেজাজ আর মেজাজ। এমন করে একটু লোকের সামনে গদগদ ভালোবাসা দেখালে কি হয়?
তিথি তার বিলাভ হাজবেন্ডের থেকে চোখ সরিয়ে অরুকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে, এরকম একজন দেখে বিয়ে করে নে, পুরো লাইফ আরামসে পায়ের ওপর পা তুলে কেটে যাবে। আ তিথির কথা মাঝপথে আটকে গেল, যখন চমৎকার এক পুরুষালী কণ্ঠে পেছন থেকে খুব অধিকার নিয়ে অরুকে ডেকে উঠল কেউ। মিসেস অরোরা জায়ান। কৃতিক হঠাৎ করে পুরো নাম ধরে ডেকে ওঠায় অরু হকচকিয়ে ঘুরে তাকিয়ে বলল, এই তো আমি। চলতি ক্লাইম্যাক্স আরও খানিকটা আকর্ষণ ঢেলে দিতে সবার মাঝে এসে দাঁড়ালো কৃতিক। সুদর্শন কৃতিককে দেখে অকস্মাৎ চিকচিক করে উঠল তিথির চোখ দুটো। ও তবদা খেয়ে কিছুটা লাজুক হেসে বলল, আপনি কে ভাইয়া? কৃতিক বাহুর মাঝে অরুকে নিয়ে বলল, হার বিলাভড হাজবেন্ড জায়ান কৃতিক চৌধুরী। অরুর স্বামীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে চুপসে এইটুকানি হয়ে গেল তিথির মুখ। ও পুনরায় অবিশ্বাসের সুরে বলল, কৃতিককুঞ্জের মালিক জায়ান কৃতিক চৌধুরী? তিথির সম্বোধনে কৃতিক অরুর দিকে তাকিয়ে সহসা হাসল, যার অর্থ হ্যাঁ। এই মুহূর্তে তিথির থমথমে মুখখানা দেখে মনে হচ্ছে কেউ কয়েকশো অপমানের চপেটাঘাতে লাল করে দিয়েছে ওর মুখ। নীলিমা হতবাক হয়ে গিয়ে অরুকে একটু দূরে নিয়ে গিয়ে বলল, জায়ান কৃতিক চৌধুরী না তোর সৎ ভাই? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে হাজবেন্ড কি করে হলো? অরু নির্বাক ভঙ্গিতে বলল, বিয়ে করেছে তাই হাজবেন্ড হয়েছে। নীলিমা হাঁসফাঁস করতে করতে বলল, আমি না কিছু মেলাতে পারছি না অরু, তুই তো সেই দিন নিখিল ভাইয়ের জন্য কান্নাকাটি করলি, তাকে ছাড়া নাকি তুই আর কাউকে তোর জীবনে ভাবতে পারিস না, তাহলে হঠাৎ? অরু ঠোঁট উল্টে ভুরু কুঁচকে বলল, তোকে কে বলল আমি নিখিল ভাইয়ের জন্য কেঁদেছি? আমি তো ওনার জন্য কাঁদছিলাম। অরু চোখ ইশারা করে দেখালো কৃতিককে। নীলিমা হতবিহল কণ্ঠে বলল, কি, তুই ওনার জন্য কাঁদছিলি? অরু ঠোঁট ফুলিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লে নীলিমা পুনরায় বলে, উনি কেন তোকে হঠাৎ বিয়ে করতে গেল? আর তুই বা কি করে? না মানে আসলে কি বলতো, সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আচ্ছা অরু, উনি কি আসলেই তোকে নিজ ইচ্ছেতে বিয়ে করেছে? মানে উনি কি তোর সত্যিকারের আপন স্বামী? অরু না সূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে অভিমানী চোখে তাকিয়ে বলল, নিজ ইচ্ছেতে নয়, বরং জোর করে বিয়ে করেছেন। নির্দয় পাষাণ লোক একটা। অরুর কথা শুনে নীলিমা হা হয়ে গেল, হতবিহল কণ্ঠে শোধালো, কি বলিস? ওনার মতো মানুষ তো তোর মতো পুচকি মেয়েকে জোর করে বিয়ে করে নিল? আমি সত্যিই এত কনফিউজ অরু, কি এমন আছে তোর মাঝে? অরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, জানি না, ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা তুই ওনাকে ভালোবাসিস? নীলিমার কথায় অরু তাকায় কৃতিকের দিকে, যে এই মুহূর্তে সায়র আর অর্ণবের সাথে কফিতে মন দিয়েছে। অরু এভাবে তাকিয়ে আছে দেখে হুট করে চোখাচোখি হয়ে গেল দুজনার। অরু তৎক্ষণাৎ চোখ নামিয়ে মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নীলিমা কৌতূহল বশত শুধালো, আর উনি? অরু জবাব দেয়, উনি কখনো মুখে ভালোবাসি বলে না, তবে ওনার মহাসমুদ্রের মতো গভীর ভালোবাসা স্পষ্ট উপলব্ধি করি আমি, যে ভালোবাসার অতলে যাওয়ার সাধ্যই আমার নেই। আছে শুধু এক সমুদ্র ভালোবাসায় নিরন্তর সাঁতার কেটে বেড়ানোর অদম্য ইচ্ছে। আমি বুঝতে পারি উনি আমার জন্য ঠিক কতটা উন্মাদ। উনার পাগলের মতো ভালোবাসা, এতগুলো বছরের অপেক্ষা, সবার আড়ালে দিনের পর দিন আমাকে ছায়ার মতো আগলে রাখা, আমার কষ্টে নিজেকে ভেঙে চুরে ফেলার মতো যন্ত্রণাদায়ক কাজগুলো আমাকে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছে নীলিমা। আর যখন সত্যি সত্যি প্রেমে পড়ে গেলাম, তখন আমিও বুঝলাম সত্যিকারের প্রেমে পড়লে ঠিক কতটা পুড়তে হয়, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। আমি সবটা সহ্য করেছি, ওই জন্যই হয়তো এখন এই মুহূর্তে উনি আমার কাছে রয়েছেন। এখানের এই জায়ান্ত্রিক আর একান্ত গোপনীয় আমার জায়ান্ত্রিকের মাঝে রাত দিন ফারাক। উনার না বলা গোপন ভালোবাসায় এতটা আবিষ্ট আমি, যে আর কারোর হাজারবার উচ্চারিত ভালোবাসাও এখন আর পোষাবে না আমার নীলিমা, সত্যিই পোষাবে না। এক নাগারে কথাগুলো শেষ করে আবারও কৃতিকের পানে দৃষ্টি নিক্ষেপণ করলো অরু, যে এই মুহূর্তে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে। আবার মাঝে মাঝে অরুর দিকে তাকিয়ে দক্ষ অভিভাবকের ন্যায় পর্যবেক্ষণ করছে অরুর গতিবিধি। আর সবাই তো অন্যদিকে যাচ্ছে। শপিং শেষ করে বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ করে বাইকে টান দিয়ে অন্যদিকে ঘোরানোর সঙ্গে সঙ্গে এক প্রকার চেঁচিয়ে উঠল অরু। ওর কথার পাশে প্রীতি গম্ভীর গলায় বলল, সো হোয়াট? সো হোয়াট মানে? এত রাত হয়ে গিয়েছে, বাড়ি যাব না? আমি তো এখানেই, তাহলে বাড়ি যাওয়ার এত তাড়া কিসের তোর? কে আছে বাড়িতে? অরু মুখ কালো করে বলল, সবাই আমাদের রেখে চলে যাচ্ছে তাই আর কি।
কৃতিক অরুকে থামিয়ে দিয়ে স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে দিয়ে বলল, সবার কথা বাদ, ফোকাস অন মি। আমি যদি না ফেরার দেশে যাই, তবে তুই সেখানেই যাবি, ইভেন উইদাউট এনি ফাকিং কোশ্চেন। এখন ধরে বস। অরু বলল, ধরলাম তো। কৃতিক তির্যক কণ্ঠে বলল, আরো শক্ত করে ধর, আমার হচ্ছে না, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথায় অরু লজ্জায় ঠোঁট কামড়ে ধরে, পরক্ষণে মাথাটা এলিয়ে দেয় কৃতিকের কাঁধের ওপর। কৃতিক রাইড করতে করতে মৃদু হেসে বলল, নাও পারফেক্ট বেবি। ওদিকে রাস্তা ছেড়ে রাস্তায় মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে বসে চেঁচিয়ে উঠল সায়র, আরে ওদিকে কই যাচ্ছিস তোরা, রাস্তা তো এদিকে। কৃতিক জবাব দেয় না। সায়রের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে হেলমেটের গ্লাসটা টান মেরে নামিয়ে দিয়ে ওদের থেকে দ্বিগুণ গতিতে বাইক নিয়ে হারিয়ে যায় রাস্তার অদূরে। ওরু যখন বাইক থেকে নামলো, তখন দেখতে পেল এটা এয়ারপোর্ট গেট। কৃতিক ওরুর হাত ধরে নিয়ে গিয়ে ওকে একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, বেবি ওয়েট কর, আমি আসছি। ওরু তৎক্ষণাৎ দু হাতে কৃতিকের বলিষ্ঠ হাতটা টেনে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এয়ারপোর্টের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? আমায় রেখে কোথাও চলে যাবেন না, সত্যি করে বলুন। কৃতিক মৃদু হেসে অরুর দিকে সামান্য ঝুঁকে হাসকি টোনে বলল, তোকে ছেড়ে কোথায় যাব আমি? এই যে যাচ্ছেন। কৃতিক অরুকে আশ্বস্ত করে বলল, 2 মিনিটে ফিরে আসছি, ওকে? অরু হ্যাঁ সূচক মাথা নাড়লে ওর হাতে হেলমেটটা ধরিয়ে দিয়ে ভেতরে চলে যায় কৃতিক। তারপর যখন ফিরে আসে, তখন কৃতিককে দেখে উৎকণ্ঠায় বড় বড় হয়ে যায় অরুর দু চোখ। আপনা আপনি ফাঁকা হয়ে আসে ওষ্ঠধর। চোখ দুটোতে বারবার পলক ছেড়ে নিজেকে বিশ্বাস করাতে পারছে না অরু। তাই কৃতিকের হাতের দিকে তাকিয়ে অস্পষ্টে অরু বলে ওঠে, ডোরা। কৃতিক ডোরার বাস্কেটটা অরুর হাতে তুলে দিল। অরু সহসায় বাস্কেট খুলে ডোরাকে কোলে নিয়ে বলল, আপনি সত্যিই ডোরাকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন? কৃতিক পুনরায় হেলমেট পরতে পরতে বলল, ডোরা অ্যাডাপ্টেড ছিল না, তাই ফর্মালিটি পালন করতে করতে দেরি হয়ে গেল, নয়তো আমার সাথেই নিয়ে আসতাম। অরু ডোরার গলায় আদুরে আঙুল বোলাতে বোলাতে বলল, কার নামে অ্যাডপ্ট করলেন? কৃতিক অরুকে হেলমেট পরিয়ে দিয়ে বলল, দুজনার, মহামান্য পিতা জায়ান কৃতিক চৌধুরী আর মহাদয়া মাতা মিসেস অরোরা জায়ান। কৃতিকের কথায় ফিক করে হেসে দিয়ে ডোরাকে নিয়ে বাইকে উঠে বসলো অরু। কিছু দূর এগিয়ে গিয়ে ফাঁকা রাস্তায় ব্রেক কষল কৃতিক। ঘড়ির কাঁটা তখন 12টার ঘর ছুঁই ছুঁই। চারিদিক নিস্তব্ধ আর শুনশান। পুরোপুরি নীরবতার মাঝে কূর্ণকহরে এসে বাড়ি খাচ্ছে ঝিঝি পোকার অক্লান্ত আওয়াজ। এমন একটা জায়গা, এত রাতে বাইক থামানোর দরুন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল অরু। বলল, কিছু হয়েছে? কৃতিক বাইক স্ট্যান্ড করিয়ে বলল, কিছু হয়নি, নাম এক্ষুনি। অরু নেমে দাঁড়ালো। পুনরায় তৎপর হয়ে শুধালো, কি হয়েছে, রাগ করেছেন? কৃতিক জবাব না দিয়ে নিজে বাইকে হেলান দিয়ে অরুকে টান মেরে নিজের কাছে নিয়ে এলো। কৃতিকের কর্মকাণ্ডে অরু বিস্ময়ে হতবাক। ও আশ্চর্য বনে গিয়ে বলল, কি করছেন? কৃতিক একটানে অরুর চুলের গার্ডারটা খুলে ওর চুলগুলো বাঁধনহারা করে দেয়। অতঃপর হিসিয়ে বলে, দেনা পাওনা শোধ করছি, যেটা এয়ারপোর্টে বসিয়ে করতাম। তোর ডোরাকে এনে দিয়েছি, এবার আমি যা চাইবো সেটা তুই আমাকে দিবি। অরু কৃতিকের বাঁধনের মধ্যে থেকে কাইকুই করে বলে ওঠে, ছাড়ুন, এটা মাঝ রাস্তা, চুপচাপ আমার কাজ করতে দে, নয়তো সারা রাতেও ছাড়া পাবি না। অরু গলা খাদে নামিয়ে বলল, কি করবেন আপনি? কৃতিক অরুকে আরো কিছুটা নিজের দিকে টেনে নিয়ে এসে বলল, আগে আমাকে তুমি করে বল, তারপর করছি। অরু চোখ মুখ কুঁচকে বলল, পারবো না। জাস্ট সে তুমি। কৃতিকের কড়া আদেশ। তার ওপর মাঝ রাস্তায় এভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অগত্যায় উপায়ান্তর না পেয়ে অরু বলে ওঠে, তুমি। কৃতিক পুনরায় বলে, আবার বল। অরু কাঁপা কাঁপা স্বরে বলল, তুমি। কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল, বারবার বল হার্টবিট, তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যায় আমি। যখন আমি খুব রেগে যাব, তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। কৃতিকের ভালোবাসায় কাতর অরু, পা দুটো ভেঙে আসছে। কোনো মতে কৃতিকের ওপর নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে ও। কিন্তু কৃতিকের বোধহয় সেটাও সহ্য হলো না। ও তৎক্ষণাৎ ঘুরে গিয়ে অরুকে তুলে বাইকের সিটে বসিয়ে দিয়ে তড়িৎ বেগে নিজের অধর ডুবিয়ে দিল অরুর নরম তুলতুলে ওষ্ঠাধরের ফাঁকে। কৃতিকের হঠাৎ পদক্ষেপে কেঁপে উঠল অরু।
চুপসানো শরীরটাকে একটু স্বস্তি দিতে শক্ত হাতে খামচে ধরল পুরুষালী চওড়া বুকে লেপ্টে থাকা টি শার্টখানা। রাত বাড়ছে, সেই সাথে চুম্বনের গভীরতাও। তীব্র আলিঙ্গনের সাথে তাল মিলিয়ে ক্রমশ দলিত মথিত হচ্ছে অষ্টাদশীর ফিনফিনে কোমল ওষ্ঠাধর। আবেশিত নয়নে নয়ন এঁটে রাখা, মাতাল করা এই নির্ভীক বেপরোয়া পুরুষই কেবল জানে এই গভীরতার শেষ কোথায়। নিশুতি রাতে গাড়ি ঘোড়ার চাপ কমে এসেছে কিছুটা। পুরান ঢাকার অলিগলিতে এখন কেবলই দোকানের শাটার টানার ঝনঝন আওয়াজ। ফুটপাতগুলো মানবশূন্য। পথচারী যারা আছেন তারাও দ্রুত পদচারণ করে বাড়ি ফেরার পায়তারা করছেন। কৃতিকার বন্ধুমহল কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরলেও অনু আর প্রত্যয়ের বাড়ির বড়দের জন্য উপহার সামগ্রী কিনতে কিনতে সন্ধ্যা গড়িয়ে মাঝরাতে গিয়ে ঠেকেছে। আজ বহুদিন বাদে আবারও ওরা হাতে হাত ধরে বাবল ট্রি এর শিপ নিচ্ছে। আমেরিকাতে বসে দুজন দুটোর জারে ট্রি পান করলেও এখন সময় ভিন্ন। অতএব প্রত্যয়ের ঘোর আপত্তি আলাদা করে বাবল টি নেওয়ার। ও যদি খায় তবে অনুটা থেকেই খাবে। অনুরা আর বাদ ছাদেনি। কোনরূপে বাগবিতণ্ডা ছাড়াই প্রত্যয়ের সাথে ভাগাভাগি করেছে নিজের পছন্দের বাবলটি। এরপর দুজনের হাতে হাত ধরে হাতের ঝিলে বসে একটা প্রাণচঞ্চল সুন্দর সন্ধ্যা পার করে মাত্রই বাড়ির গলিতে প্রবেশ করলো ওরা। প্রত্যয় মনোযোগী ভঙ্গিতে ড্রাইভ করছে, আর অনু কেনাকাটার লিস্টগুলো আরও একবার মিলিয়ে নিচ্ছে। আজমেরি শেখ অসুস্থ মানুষ, তার ওপর কোম্পানির চেয়ারম্যান। এত কিছু সামলানোর পর কেনাকাটা কিংবা বাড়তি ঝামেলার চাপ মায়ের ওপর পড়ুক সেটা মোটেই চায় না অনু। ওই জন্য আজ নিজের বিয়ের শপিং এ নিজেই আসতে হলো ওকে। এছাড়া কৃতিকের বন্ধুরাও সবাই যথেষ্ট দায়িত্ব পালন করেছে। দায়িত্ব নিয়ে অনু আর প্রত্যয়ের বিয়ের জন্য সকল কেনাকাটা তারাই করেছে। এমনকি বাড়ির পুরাতন কেয়ারটেকার মোকলেস চাচাকে পর্যন্ত নিয়ে এসেছে, যাতে টুকিটাকি কোনো কিছু বাদ না পড়ে। এসবের পেছনে অবশ্যই এলিসার অবদান সর্বাগ্রে। মেয়েটা আসলেই সব দিক দিয়ে পটু। কি না জানে সে! ক্যারাটে, বক্সিং, মেকআপ, পকার প্লে, রান্না-বান্না, ঘর গোছানো, অর্ণবের প্রফেশনাল কাজে সাহায্য করা। এখন আবার কর্পোরেট সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করছে। হয়তো কনফার্ম হয়েও যাবে খুব শীঘ্রই। এত গুণ সম্পূর্ণ মেয়ে এলিসাকে বিশ্লেষণ করলে এক কথায় কি বলা যায়? অনু একটু ভাবে, পরক্ষণে মনে মনে আওড়ায়, মেবি মিস্টার পারফেক্টের ফিমেল ভার্সনই হলো এলিসা। এসে পড়েছি। প্রত্যয়ের কথায় ভাবনা সুতো ছিল অনুর। ও চোখ উঁচিয়ে দেখল গাড়িটা কৃতিকুঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। প্রত্যয় অনুর দিকে তাকিয়ে বলল, পেছনের ব্যাগগুলো মোকলেস চাচা নিয়ে যাবে, তুমি একাই চলে যাও। প্রত্যয়ের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সহসা নেমে গিয়ে বাড়ির দিকে হাঁটা দিল অনু। ঠিক তখনই পিছু ডেকে প্রত্যয় বলে, এই যে বউ। নতুন সম্বোধন, সেই সাথে চমকপদ শিহরণ। অনু থমকালো, অতঃপর ঘাড় ঘুরিয়ে প্রত্যয়কে শুধালো, কিছু বলবেন? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে একটা 2 বাই 2 ইঞ্চি সাইজের চৌকো বক্সের অনুর দিকে এগিয়ে দিল। জিনিসটা কি বুঝতে না পেরে অনু ইতস্তত বোধ করে বলল, কি আছে এতে? প্রত্যয় অনুর হাতে বক্সটা ধরিয়ে দিয়ে বলল, তোমার স্বপ্ন, তবে এটা এখন খোলা যাবে না, আমাদের বিয়ের পরে খুলবে। এখন এটাকে নিয়ে সুন্দর করে আলমারিতে তুলে রাখবে। সাবধান, ভুলেও যাতে হারিয়ে না যায়। প্রত্যয় এমনভাবে সতর্কবাণী প্রয়োগ করছে যে নিজের কৌতূহল দমাতে হিমশিম খেতে হচ্ছে অনুর। দুষ্টু মনটা বারবার লাফিয়ে বলে উঠছে, এক্ষুনি খুলে ফেল, দেখে নে একটুখানি বক্সের ভেতরে কি এমন স্বপ্ন জমা আছে প্রত্যয়ের। পরক্ষণে ভদ্র সভ্য সংযমী মনটা হাত গুটিয়ে বলে ওঠে, মোটেই না, উনি যেহেতু বলছেন বিয়ের পরে খুলতে, তাহলে সেটাই হবে। এই কদিনের জন্য শান দিয়ে ধৈর্য ধরবো আমি। অনু বক্স উপরিভাগে হাত দিয়ে স্পর্শ করতে করতে অন্দরমহলে প্রবেশ করে। পুরোপুরি মনোযোগ ওই ছোট্ট বক্সটার দিকে নিবদ্ধ থাকায় সামনে এগোতে গিয়ে হুট করে কারোর শক্ত বাহুতে ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল অনু। ধাক্কার জোরটা বেশ ভালোই ছিল। এমতো অবস্থায় প্রচণ্ড ব্যথায় চোখ খিচিয়ে সামনে দৃষ্টিপাত করলো অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে রাগে ফুঁসছে রেজা। রেজা কি তাহলে হসপিটাল থেকে বাড়িতে না গিয়ে সোজা কৃতিকুঞ্জে ফিরল? কিন্তু কেন? এই বাড়ি ছোট সাহেবের হাতে মার খেয়ে আবার এই বাড়িতেই ফিরেছে। বিষয়টা বোধগম্য হতে বিস্ময়ে জড়িত কণ্ঠে ওরু বলে ওঠে, রেজা ভাই আপনি? রেজা কাট কাট গলায় জবাব দিল তৎক্ষণাৎ, তোমার সৎ ভাই আমাদের তোমার বিয়ে খেতে আমন্ত্রণ জানিয়েছে অনু। যে অনুকে সেই ছোটবেলা থেকে বিয়ে করার স্বপ্ন দেখে এসেছে, সে অনুর বিয়ে খেতে। ভাবতে পারছো? অনুর মুখ চুপসে গেল। কিছুটা শান্ত গলায় বলল, দেখুন রেজা ভাই,
আপনাকে ভাই ব্যতীত অন্য কোনো নজরে কখনোই দেখিনি। না আপনার সাথে আমার কোনো কালে সহজ কথোপকথন হয়েছে। তাহলে স্বপ্নটা দেখলেন কোথা থেকে? আর বাকি রইল বিয়ের কথা। ওটা আপনার মাই সারা জীবন আপনার মস্তিষ্কে ব্যাকটেরিয়ার মতো প্রয়োগ করেছে। যার ফলস্বরূপ আপনি আমাকে নিয়ে দিবাস্বপ্ন দেখে এসেছেন। অনুর শান্ত গলায় করা তিরস্কারে রেজার কপালে ক্রুভাস প্রতিস্থাপিত হলো। ও রুষ্ট কণ্ঠে বলল, জায়ান কৃতিকের আশকারায় এত কিছু বলছো তো? আজকে দেখো জায়ান কৃতিকের কি হাল হয়। সাথে অবশ্য তোমার বোনটাও ফাঁসবে। কাল সকালের মধ্যে জায়ান কৃতিকের মান সম্মান যদি আমি ধুলোয় মিশিয়ে না দিয়েছি, তবে আমার নামও রেজা নয়। রেজার কথায় অনু আতঙ্কিত হলো না, উল্টে গলার জোর বাড়িয়ে বলল, প্রথমত আমার মা এই বিয়েতে মত না দিলে অন্য কারো আশকারায় আমার কিছু যায় আসতো না রেজা ভাই। আপনার ফুপি সরাসরি বিয়েটা দিচ্ছেন, তাই আশকারা তো একটু পাবোই বলুন। আর জায়ান কৃতিকের সম্মানের কথা বলছেন, সে তো সমাজেরই পরোয়া করে না। সম্মান তো দূর ছাই, উল্টে তার পেছনে কলকাঠি নেড়ে আপনি কতটা সেফ থাকবেন সেটা নিয়ে আমি আপাতত দুশ্চিন্তাগ্রস্ত। রেজা অনুর দিকে দু কদম এগিয়ে এসে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার হাতটা ঠিক কতটা লম্বা তা তো তুমি কল্পনা করতে পারবে না অনু। তোমাকে আমি দেখে নেব। কাল প্রেসের লোকেরা এসে যখন বাড়ি ভর্তি করে ফেলবে, একই প্রশ্নে মাথা খারাপ করে দেবে যে আজমেরি শেখ আদতে কোন স্বার্থে হাসিলের জন্য নিজের সৎ ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেন, নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গায়েও এঁটে দিলেন। তখন দেখব তোমার ওপেন হার্ট সার্জারি ফেরত মা আর তোমার বিয়ে দুটোরই কি হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয়ে তোমার বিলেত ফেরত স্বামী আর তার পরিবার বিয়েটাই ভেঙে দিল। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে আবারও আমার মায়ের হাত পা ধরে তোমাকে আমার ঘরে গুছিয়ে দিতে উদ্যত হবেন। মার্ক মাই ওয়ার্ড অনন্যা শেখ। রেজার এতগুলো কথায় থমথমে হয়ে গেল অনুর চোয়াল। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ওর সমগ্র মুখশ্রী। এক্ষুনি রেজার গালে চড় না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সে অন্যায়ের ভাগিদার হতে চায় না অনু। যার ফলস্বরূপ কয়েক পা সামনে এগিয়ে গিয়ে খ্যাপাটে বাঘিনীর মতো রেজার গালে শক্ত চপেটাঘাত বসাতে উদ্যত হলো অনু। তবে চড়টা আর বসাতে পারল না। তার আগে শিকার ছিনিয়ে নেওয়ার মতো করে ঝড়ের বেগে অনুর সামনে থেকে রেজার কলার ধরে ওকে ছিনিয়ে নিয়ে গেল কৃতিক। অনু ভরকালো। মাথার মধ্যে টগবগিয়ে বেড়ে ওঠা ক্রোধটা মুহূর্তেই বিস্ময়ে পরিণত হলো। ও ঘাড় ঘুরিয়ে সাইডে তাকাতেই দেখতে পেল রেজাকে মেঝেতে ফেলে ওর বুকের ওপর হাঁটু গেড়ে বসে এলোপাথারি ঘুষি দিয়ে যাচ্ছে কৃতিক। ক্রোধিত প্রতিটি ঘুষি আশ্রে পড়ছে রেজার দু চোখে মুখে। এভাবে ক্রমাগত এলোপাথারি মারের তোপে একদণ্ড শ্বাস ফেলতে পারছে না রেজা। অথচ কৃতিক থামার নামই নিচ্ছে না। উল্টো মারের সাথে সাথে চোয়াল শক্ত করে অশ্রাব্য গালিতে পিষ্ট করছে রেজাকে। কৃতিকের কর্মকাণ্ডে একটা শুষ্ক ঢোক গিলে ভয়ার্ত চোখে অরুর দিকে চাইল অনু। দেখল অরুর এক হাতে গজের ব্যান্ডেজ পেঁচানো, অন্য হাতে ডোরার বাস্কেট। ও নিজেও কৃতিকের এমন রাগ দেখে থরথরিয়ে কাঁপছে। কিন্তু এখন তো কাঁপাকাঁপির সময় নয়। কৃতিককে থামাতে হবে, নয়তো রেজাকে আজই মেরে ফেলবে লোকটা। ব্যাপারটা বোধগম্য হতেই অরু কিছুটা ছুটে এসে কৃতিকের হাত টেনে ধরল। তবুও থামছে না কৃতিক। অরু পারছে না কৃতিকের পুরুষালী শক্তির সাথে কুলিয়ে উঠতে। তাও জোর জবরদস্তি করে কোনো মতে রেজার বুকের ওপর থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবুও হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে রেজাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃতিক। ওর রক্তিম চোখ আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে ও আজ রেজাকে মেরেই ফেলবে। হলরুমে হঠাৎ এত চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে উকি দিল সায়র, অর্ণব আর এলিসাও। কৃতিককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে ওরাও হতবাক। কি এমন হলো হুট করে? সন্ধ্যাবেলাতেও তো সব ঠিকঠাকই ছিল। বেশ শান্ত সাবলীল ছিল কৃতিক। কৃতিকের গর্জন শুনে আজমের শেখ আর জাহানারাও অন্য দিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক। কেউ কৃতিকের রাগের কারণ ধরতে পারছে না। শুধুমাত্র জাহানারা বেগম সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে এলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে এক প্রকার কাকুতি মিনতি করে অরুকে বলতে লাগলেন, ও অরু, দয়া করে থামা তোর স্বামীকে। আমার ছেলেটাকে মেরে ফেললো তো। অনু জানে না কি হয়েছে, কেনই বা কৃতিক এত ক্ষেপেছে। তবুও খারাপ কিছু ঘটেছে, সেটা ওরও ব্যান্ডেজ করা হাত দেখে আঁচ করা যাচ্ছে। কিন্তু এখন কৃতিককে থামানোটা জরুরি, নয়তো রেজার খুব খারাপ পরিণতি হবে। তাই অনু নিজেও উদ্যত স্বরে অরুকে বলল, কৃতিক ভাইকে আটকা অরু। রেজা ভাইয়ের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। আপার কথা কূর্ণগহরে পৌঁছালে অরু এক প্রকার হন্য হয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল কৃতিককে। পর মুহূর্তে তার মনে পড়ে গেল কৃতিকের বলা তখনকার কথাগুলো।
বারবার বল হার্টবিট। তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যায় আমি। যখন আমি খুব রেগে যাব, তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস। আমি শান্ত হয়ে যাব, প্রমিস। ওরও এবার তাই করলো। সবার সামনে দুহাতে পেছন থেকে শক্ত করে কৃতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও। আর না, দয়া করে আর মেরো না, মরে যাবে তো। অরুর ট্রিক্স বোধহয় কাজে লাগলো। কৃতিক তার কথা রেখেছে। অরুর করা তুমি সম্বোধনে মুহূর্তেই মস্তিষ্কে জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামলে নিয়েছে ও। পর মুহূর্তে নিজের মেয়েধীন অ্যাবসে শক্ত করে জড়িয়ে রাখা অরুর ব্যান্ডেজ করা হাতটাতে নজর দিয়ে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনিতে নিক্ষেপ করল। মুমূর্ষু রেজার দিকে সেইভাবে তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, বাস্টার্ড, আমার মতো অভদ্রের পেছনে লাগতে এসে মোটেই ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেল খতম করে দিব আমি। সময় হলে টের পাবে জায়ান্ট কৃতিক আদতে কতটা জঘন্য আর টক্সিক। ওরু আবারও হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ রেখে রিনরিনে আওয়াজে বলল, প্লিজ শান্ত হও একটু, প্লিজ। কৃতিক অরুর ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, এত শক্ত করে জড়িয়ে ধরে আসিস, হাতে ব্যথা করছে না? অনিমেষ কথাগুলো কানে ভেসে আসতে ওরও পুরোপুরি বাঁধনহারা করে দিল কৃতিককে। ওকে ছেড়ে দিতে চারিদিকে বিস্মিত হতবাক কয়েক জোড়া চোখ দেখে লজ্জিত হয়ে দ্রুত মাথা নিচু করে নিল ওরও। আজমেরি শেখ করিডোরের কার্নিশে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতো দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই এই মুহূর্তে। ওরুকে নিজের বশে এনে কৃতিক অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছে আজমেরি শেখের হাত পা। তার ওপর বাড়িটা কৃতিকের। এখন তিনি চাইলেও চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করতে পারছেন না। রিডিকিউলাস। কৃতিক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখে চশমা এঁটে গটগটিয়ে রুমে যেতে যেতে দাঁতে দাঁত পিষে বিড়বিড়ালেন আজমেরি শেখ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পাজামা গায়ে জড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নিয়ে মাত্রই বিছানায় বসেছে ওরু। মাঝরাত তখন শেষ রাতে গিয়ে ঠেকেছে। আরেকটু পরে হয়তো ফজরের আজান হবে। অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে অর্ণব, সায়র ওর রুমে। এত রাতে কি নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতের সব ঘটনা ভুলে গিয়ে ওরু যখন ডোরাকে আদর করায় মন দিয়েছে, ঠিক তখনই ওর রুমে কড়া নাড়ে অনু। দরজা খোলাই ছিল, তবুও ওরু কিছুটা গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথা বলার অপেক্ষা করলো না, বরং অরুর দিকে এগিয়ে যেতে যেতে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হ্যাঁ রে অরু, কি হয়েছে বলতো? কৃতিক ভাই হঠাৎ করে রেজা ভাইকে এভাবে মারলো কেন? তার ওপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারেনি তো? অনুর কথায় অরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা। নিজের হাতটা ভালো মতো পরখ করে অরু নরম সুরে বলল, রেজা ভাই ঠিক আছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামিসহ তাদের বাড়ি চলে গিয়েছে। ও ভালো। অনুকে কেমন উদাসীন লাগছে, তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল, কি হয়েছে বললি না তো? অনুর কথায় অরুর ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কত দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসায় পরিপূর্ণ মুহূর্তটা। আর সবচেয়ে বড় কথা, সেই পুরনো ঘটনার পেছনে ছিল ওরই মামাতো ভাই রেজা। এখন তো সেই সব কথা ভাবতে গেলে রেজার ওপর মেজাজ চড়ে ওঠে অরুর। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধু অরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় অরুকে মাতিয়ে তুলছিল, ঠিক সে সময় খুব কাছ থেকে একটা অযাচিত কিছু হিসানির আওয়াজ কানে বিট করতেই অকস্মাৎ গতি হারায় তীব্র গভীরতর চুম্বন। কৃতিক তড়িৎ বেগে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশে বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলো ভিডিও করছে কেউ। এহেন অবস্থায় কৃতিক কোনরূপ উচ্চবাচ্য করল না, উল্টো অরুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করে টি শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার ওপাশে গিয়ে একটাকে কলার ধরে টেনে বের করলো কৃতিক। তার উপর শুরু করলো একের পর এক শক্ত হাতের থাপ্পড় দেওয়া। এভাবে হঠাৎ করে মাঝরাতে ক্যামেরা হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয়ে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বেয়ে গেল অরুর। তার ওপর এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসের কেউ হয়, কিংবা কোনো গ্যাং এর সদস্য হয়, তখন তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক।
তার চেয়ে বড় কথা, এখানে যে একজনই আছে তার নিশ্চয়তা কোথায়? তক্ষুনি যদি অন্ধকার ছাপিয়ে আরো কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে, তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না। এলোমেলো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে অরুর। অথচ কৃতিক থামছে না। প্রথমে ওর হাতের ক্যামেরাটাকে আছাড় মেরে গুড়িয়ে ফেলেছে, তার উপর ক্রমাগত ওর চোয়াল বরাবর পাঞ্চ বসাতে বসাতে বলেছে, জানোয়ার, কিসের ভিডিও করছিলি? বল, কে তোকে পাঠিয়েছে? সাফ সাফ বলবি, নয়তো আজ রাতেই তোর জীবন শেষ। দিনের আলো আর দেখতে পাবি না। তার গ্যারান্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলে লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রেখে হাপিতেশ করে কাঁদতে কাঁদতে দুহাত জোর করে বলল, বলছি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল। বলেছে তরতাজা নিউজ আছে। জেকে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথাটি বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সেই সন্ধ্যা থেকে আপনাকে স্টক করছিলাম আমরা। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমী লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা, বদমাস, আমি আমার বউকে চুমু খাই কি তোদের টিআরএফ বাড়ানোর জন্য? জিদের বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকে বেরিয়ে গেল। লোকটা বলেছিল আপনাকে স্টক করেছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করে যখন পেছন থেকে ওর আচমকা চিৎকার ভেসে এলো কানে, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলো কৃতিক। দেখলো ওর থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। ওর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই ওরুকে আবার আঘাত করবে। তবে তার আর ফুসরত দিল না কৃতিক। ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটুকু ছিনিয়ে নিয়ে লোকটাকে কয়েক ঘা বসিয়ে দিল ও। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ধরে না সূচক মাথা নাড়ল ওরও। অরু সে তখন থেকে ভয়ের তোপে থরথরিয়ে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে দুহাত দিয়ে আগলে ধরল ওরুকে। ওর মাথায় শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্ত গলায় বলল, জান বাচ্চা, হার্টবিট, আর ইউ ওকে নাও? অরু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্টে ভেজা চোখ নাক মুখ মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানেই থাকুন, কোথাও যাবেন না। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি। ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999-এ কল করতে হবে। অরু বলল, আমি আপনার ফোন থেকে কল করে দিয়েছি। অরুর কথায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শব্দ করে চুমু খেল কৃতিক। তার উপর ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এই পর্যায়ে এসে থামল অরু। এতক্ষণ যাবৎ অরুর কথা শুনে অনুও দীর্ঘশ্বাস ছাড়ল। আলগোছে কানের পেছনে লম্বা চুলগুলো গুজে দিয়ে শুধালো, তারপর কি পুলিশ কেস হলো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা জায়ান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমা চাইলেও প্রেসের লোকেদের গায়ে হাত তোলার জন্য ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও একটা নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। মনে মনে ভাবল, সবকিছুর মূলে হয়তোবা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কোথাও হচ্ছে বলে রেজা ভাই সবার উপর এতটা ক্ষেপে আছে। বিয়ে হতে হতে আরও যে কি কি ঝামেলা পাকাবে তা কেবল ওপরওয়ালাই জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওদিকে না এদিকে। অর্ণবের ডিরেকশনে কান ঝালাপালা হয়ে গেল সায়রের। ও এবার না পেরে বিরক্ত হয়ে দাঁত খিচিয়ে বলে উঠল, বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণব পেছনে বসা অবস্থায় সামনে মুখ বাড়িয়ে কটমটিয়ে বলল, জীবনে প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক। তাই তোকে ডিরেকশন দিচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগেই তোর বউ বিধবা হয়ে যাবে, সাথে আমারটাও। সায়র কাঁপা কাঁপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তবুও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করে বলল, মানুষ মন দিয়ে নয়, কান দিয়ে শোনে হাদারাম। তাছাড়া এমন ভাব দেখাচ্ছিস যেন তুই রাইডিংয়ে খুব এক্সপার্ট। আয় তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার। তোর এত শখ জাগলো কেন কে জানে। জাগলো তো জাগলো, আবার আমাকে সাথে নিয়ে মরার শখ জাগলো, কি আশ্চর্য শখ। অর্ণবের কথার পাশে সায়রের কথা বলার ফুরসত নেই। ও আপাতত বাইকের ব্রেক সামলাতে ব্যস্ত। তবুও ক্ষণে ক্ষণে এদিক ওদিকে ঘুরে যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটাও হেলে দুলে উঠছে ক্রমশই। বাইক যখন হেলে দুলে উঠছে, অর্ণব তখন বুকে মাথা রেখে ক্রুশ একে বারবার ঈশ্বরকে ডাকছে। ওর হা হতাশে বিরক্ত হয়ে সায়র ধমকে উঠে বলল, চুপ করবি?
বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস। আগে আমাকে ডিরেকশন দে। অর্ণব বলে, যাচ্ছিটা কোথায় আগে সেটা বল। আমার না হওয়া শ্বশুর বাড়ি। ভাবছি বিয়েটা বাংলাদেশেই করব, বুঝলি? অর্ণব হতবিহ্বল কণ্ঠে বলল, এই পুরান ঢাকার চিপাগলিতে তুই শ্বশুর বাড়ি কোথায় খুঁজে পেলি? সায়র দুষ্টু হেসে বলল, চিরুনি তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথাটা শেষ করে সায়র বাইকে টান দিতেই আবারও ঈশ্বরের নাম জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিসে জয়েন করেছে। সেই সুযোগে গধূলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছে ওরা দুজন। কিন্তু এ গাদানো সারি সারি ছোট বড় শ্যাওলা পড়া বিল্ডিং এর মাঝে আদতেও সায়রের না হওয়া শ্বশুরবাড়ি যে কোনটা সেটাই বুঝতে পারছে না ওরা। বাইক থামিয়ে দুজন মিলে যখন এদিক ওদিকে সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই সায়রের দৃষ্টিগত হলো এক অপ্রতিভ দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিটের দোতলা বিল্ডিংটা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদে ত্রিভঙ্গ আকারে নাচের তালিম নিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চুড়িদার, পায়ে ঘুঙ্গুর, ওড়নাটা কাঁধ ছাড়িয়ে কোমরের কাছে বাঁধা। কাঁধ অবধি রিবন্ডিং করা সিল্কি চুলগুলো পাঞ্চ ক্লিপে বাঁধা পড়েছে। চেহারা স্পষ্ট নয়, তবুও গোধূলি আভায় নিত্যরত মেয়েটাকে মায়াবী অপ্সরীর মতো স্নিগ্ধ লাগছে। আর সায়র, সে তো সেই তখন থেকে হা করে তাকিয়ে দেখছে তার গোধূলি বেলার অপ্সরীটাকে। অপ্সরীর অস্পষ্ট মুখশ্রী দেখেও সায়র চোখ বন্ধ করে বলতে পারে এটাই তার রাগিনী। গ্রীষ্মের ঝাঝা রোদ্দুরে পড়তে থাকা জানমানকে একটুখানি স্বস্তি দিতে সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরের উষ্ণ বাতাস এতক্ষণে হিমেল হাওয়াতে পরিণত হয়েছে। চারিদিকে এখন বেশ শীতল। শুধুমাত্র শীতল নয় কৃতিকের মস্তিষ্ক, ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে অরুকে না পেল, তখনই মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানো মেজাজের অগ্নিস্ফুলিঙ্গে আরও খানিকটা জোয়ার দিতে অরুর মামি এসে জানায়, তাকে বাড়িতে রেখে আজমেরি শেখ তার দুটো মেয়েকে নিয়ে অমিতকে দেখতে হসপিটালে গিয়েছেন, সদ্য হওয়া আত্মীয়তার সম্পর্কে আরও খানিকটা সখ্যতা বাড়ানোর উদ্দেশ্যে। সেই কথা শোনার পর আর একদণ্ড অপেক্ষা করেনি কৃতিক, গটগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আর এখন হসপিটালের করিডর ধরে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের কেভিনের দিকে। ক্লান্ত ঘামে ভেজা শরীর হাতড়িয়ে টায়ের নটটা ঢিলে করতে করতে মনে মনে ভাবছে, অনেক হয়েছে, আজ অরুকে একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বে ও। কৃতিক যখন দু পকেটে হাত গুজে কেভিনের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক তখনই অরুর সাথে চোখাচোখি হলো ওর। অরু ভেতরেই ছিল। হঠাৎ করে এভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে কেভিনের বাইরে বেরিয়ে এলো ও। অরু বাইরে বেরোনোর সাথে সাথে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটাতে শক্ত করে চাপ ধরল কৃতিক। অতঃপর রুষ্ট গলায় বলল, চল। অরু কৃতিকের সাথে তাল না মিলিয়ে উল্টো হাত টান দিয়ে বলল, আরে, কোথায় যাব? মা আর আপা ভেতরে তো। কৃতিক অগ্নিদৃষ্টিতে পেছনে তাকিয়ে বলল, সো হোয়াট? কৃতিকের এমন আগুন ঝরা নিষ্প্রভ চাহনি দেখে অরু বুঝল কৃতিক রেগে আছে। তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢোক গিলে বলল, না মানে, ওদেরকে অন্তত তো বলে আসি। দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলে আবারও অরুকে সঙ্গে নিয়ে হাঁটা দেয় কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরপরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরব্বী মানুষ, তার ওপর নতুন আত্মীয়, সেই হিসেবে তাদের সম্মান প্রাপ্য। কিন্তু মাথা খারাপ কৃতিক সেসবের ধারে কাছেও গেল না। উল্টে চোখে মুখে বিরক্তির ভাঁজ টেনে অমিতের বাবাকে বলল, কি হয়েছে, সামনে দাঁড়ালেন যে? অমিতের বাবা সহসা হেসে বললেন, বাবা তুমি অনু অরুর ভাইয়া না? দিকে চাইলো, যে এই মুহূর্তে চোখ দিয়ে হাজারো কাকুতি মিনতি করছে। কৃতিক যাতে উল্টোপাল্টা কিছু না বলে। কৃতিক চোখ সরিয়ে নেয়। তারপর অমিতের বাবার দিকে তাকিয়ে অনুভূতিহীন গলায় বলে, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র অনুর। অমিতের বাবা এত কিছু খেয়াল করলেন না, বরং হাসি মুখে বললেন, তা বাবা তুমি কি বাসায় যাচ্ছ? আর ওরও কি তোমার সাথে যাবে নাকি? কৃতিক এবার গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ যেহেতু আমার সাথেই তো যাবে, অন্য কারোর সাথে নিশ্চয় নয়। ভালো থাকবেন আঙ্কেল, আসছি। বাক্য শেষ করে কৃতিক হাঁটা ধরলে অমিতের মা পিছু ডেকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এখানে কিছু খাবার দাবার আছে বাবা, ওরও যেহেতু চলে যাচ্ছে, তাহলে তোমরা বরং এটা নিয়েই যাও। মেজাজের মাত্রা তাপমাত্রার মতোই ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের, তবুও ভেতরের উগ্রতাকে সামলে রেখে প্যাকেট হাতে নিয়ে কৃতিক ছোট করে বলল, ঠিক আছে। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না, অরুকে টানতে টানতে নিয়ে গেল সবার দৃষ্টিসীমার আড়ালে।
বাড়িতে এসে কৃতিক সবার আগে খাবারের প্যাকেটটা ছুঁড়ে মারল মেঝেতে। সঙ্গে সঙ্গে পুরো হল রুমে ছড়িয়ে পড়ল ফলমূল সহ সুস্বাদু সব খাবারগুলো। কৃতিক এভাবে সব খাবার ছুঁড়ে ফেলেছে দেখে এবার অরুর আরো বেশি রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, লাগছে আমার, ছাড়ুন। কৃতিক দ্বিগুণ শক্তিতে আবারও চেপে ধরল অরুর হাত। তারপর কাঠিন্য গলায় বলল, লাগলে লাগুক, লাগার জন্যই তো ধরেছি। কেটে যাওয়া হাতটা এভাবে বারবার চেপে ধরাতে ব্যথায় টনটন করছে ওর। কিন্তু ব্যথার চেয়েও বেশি এই মুহূর্তে বিরক্ত লাগছে অরুর। অসভ্যতা, বেয়াদবির একটা সীমা থাকে। কৃতিক আজ সব সীমা অতিক্রম করে গিয়েছে। শুধু শুধু সবার সামনে সিন ক্রিয়েট করলো, আর এখন খাবারগুলো সব ফেলে দিল। এলোমেলো খাবারগুলোর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল অরুর মস্তিষ্ক। ও সর্বশক্তি প্রয়োগ করে কৃতিকের হাতটাকে আবারও ঝাটকা মেরে ছাড়িয়ে দিয়ে তেতো গলায় বলল, আপনি একটা উন্মাদ সাইকো। সারা জীবন একা একা থেকে নিজেও তো একরোখা আর অসামাজিক হয়েছেন, এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পায়তারা করছেন। কৃতিক অরুর পানে রক্তিম চাহনি নিক্ষেপ করে ওর চোয়াল দুটা দু আঙুলে শক্ত করে চেপে ধরে বলল, কাকে কি বলছিস, বুঝে বলছিস? মেজাজ বিগড়ে আছে অরু, এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয় অন্য কিছুর দাগ বসাবো আমি। অরু তেজ দেখিয়ে কৃতিকার হাত ছাড়িয়ে বলল, যা বলেছি ঠিক বলেছি। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনিই বলুন। আপনি যদি বদ্ধ উন্মাদ নাই হবেন, তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? একা তো যায়নি, মা আপার সাথে সম্মান রক্ষাতে গিয়েছি। তার ওপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদের যা খুশি তাই বলে এসেছেন। কেন? আমার সামনে অমিতের হয়ে ওকালতি করা বন্ধ কর অরু। ভুলে যাস না আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে অমিত তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গিয়েছিস? আর তুই কিনা আজ ঢ্যাং ঢ্যাং করে সে অমিতকে দেখতে চলে গেলি। হাউ ফাকিং ডিয়ার ইউ অরু। কৃতিকের কঠিন ধমকে এবার গলা খাদে নামিয়ে অরু বলল, আমি আগেও বলেছিলাম মা আর আপার সাথে গেছি। তাছাড়া অমিত ভাই ভালো একজন মানুষ। ওনার পরিবার কেন এসব বলছে জানি না। আমার জানা মতে উনি আমাকে বোনের নজরে দেখেন। আসলে সমস্যাটা আপনার মধ্যে। একরোখা জীবন কাটাতে কাটাতে সমাজ নিয়ম কারণ সব ভুলতে বসেছেন, হয়েছেন চরম অসভ্য। ওরও কথা শেষ করার সঙ্গে সঙ্গে পেছন থেকে ওর ঘাড়টা চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো কৃতিক। অতপর থমথমে ব্যথাতুর গলায় বলল, ভুলে যাস না, আমার একরোখা হওয়ার পেছনে দায়ী কিন্তু একমাত্র তুই। তোর জন্য এই বাড়ি, কাছের মানুষ, দলীয় পদ সব ছাড়তে হয়েছে আমাকে। আর আজ তুই আমার দিকে আঙুল তুললি। ইজেন্ট ইট ট্রুথ? আর কি যেন বললি? মার আপা, রাইট? তোর কাছে যদি মার আপা এত গুরুত্বপূর্ণ হয়, ওদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতটাই ম্লান হয়, তবে চাই না আমার তোকে। কথাটা বলে অরুকে সজোরে ধাক্কা মেরে ডিভানের উপরে ফেলে দিল কৃতিক। তারপর আবারও কঠিন ও মসৃণ গলায় বলল, আমি যেদিন পাশে না থাকবো সেই দিন তুই বুঝবি পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য। আমি তোকে ঠিক কিভাবে খারাপ দুনিয়া থেকে বুকে আলগে আড়াল করে রেখেছি, তখন তুই হাড়ে হাড়ে টের পাবি। যদিও বা তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদৌ এক্সিস্ট করব কিনা সন্দেহ। কিছু তিক্ত অথচ চরম সত্য কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় কৃতিক। কৃতিকের শেষ কথাগুলো এবার আর অরুর মস্তিষ্কে নয়, হৃদয়ে গিয়ে লাগলো। আচমকা মনে হলো হৃদয়টাকে নখর হাতে খামচে ধরেছে কেউ। কৃতিককে ছাড়া পৃথিবী, এও সম্ভব? অরু ভাবতে পারে না, ভাবতে চায়ও না। নিজের করা প্রকট ভুলটাকে শুধরে নিতে তৎক্ষণাৎ কৃতিকের পেছন পেছন উঠে যায় সিঁড়ি ভেঙে। অতঃপর করিডর পেরিয়ে সোজা কৃতিকের রুমে, কেবলমাত্র এই আশায় যে কৃতিক হয়তো ওকে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু তেমন কিছুই হয় না। অরু রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র গর্জনে, জাস্ট গেট লস্ট বলে হাত ধরে অরুকে রুমের বাইরে ছুঁড়ে মারে কৃতিক। তারপর ধাপ করে লাগিয়ে দেয় দরজাটা। অরু কাঁদতে কাঁদতে দরজার বাইরে হাঁটু ভেঙে বসে পড়ল। কিন্তু কিছু তিক্ত কথা যে মানুষের হৃদয়কে এইভাবে নাড়িয়ে দিতে পারে, তা বোধহয় কান্নারত অরুকে না দেখলে বোঝা যেত না মোটেই। অরু কাঁদছে তখন থেকে। তা দেখে অরুর মামি জাহানারা এগিয়ে এসে কিছুটা পৈশাচিক হাসি দিয়ে বলল, ঠিক হয়েছে একদম। টাকা হাতড়ানোর লোভে আরো বিয়ে কর বড়লোকের ছেলেকে। একদিন দুদিন, তারপর ঠিকই মজা নিয়ে পথে ছেড়ে দেবে। মিলিয়ে নিস আমার কথা। অরুর কষ্টে মামির বোধে আরো বেশি আনন্দ হলো। তবে অরুর আপাতত শেষ হবে মন নেই। ও নিজের দু হাঁটুতে মাথা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো, জায়ান কৃতিক, তুমি কি জানো তুমি সে গুপ্তঘাতক,
যে খুন করে একটা পরাশূন্য তৈরি করার উদ্দেশ্যে। আর আমি হলাম সেই ধর্মান্ধ, যে ওই গুপ্ত ঘাতকের ছুরির ইশারাতে নাচি। তুমি আমার জীবনে এমন এক ভালোবাসার গোলক ধাঁধা, যার থেকে হাজার বছর ছুটলেও আর পরিত্রাণ নেই আমার। না, নেই। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা কি আজকে রোজা আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের পর্বটা না একটু বেশি বড় হয়ে গেল। যদিও বলা আছে এখানে ২ টা পর্ব আছে, কিন্তু এইভাবে ছিল ৪১.১, ৪১.২, ৪২, অর্থাৎ ৩ টা পর্ব ছিল একটা ভিডিওর মধ্যে। ওইজন্য পর্বটা একটু বেশিই বড় হয়ে গেছে। যাই হোক, ভিডিওতে যদি এখনো লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম।